যদি আজকে শেষ করতে না পারি কালকে দেখা দিব। নির্দেশক। আচ্ছা, নির্দেশক জিনিস কি? নির্দেশ কথাটার মানে কি? নির্দেশ করা মানে যে কোনো কিছু ইন্ডিকেট করে, হ্যাঁ, এবং এটা ইংলিশে হলো ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে যে কোনো কিছু নির্দেশ করবে। কি নির্দেশ করবে? ও হলো নির্দেশ করবে যে আমার রিঅ্যাকশন কোথায় থেমে গেছে, রিঅ্যাকশন কোথায় কি গেছে, রিঅ্যাকশন কোথায় থেমে গেছে বা থামতে হবে। এইটা বুঝাই হলো আমার এই নির্দেশকের কাজ। এখন ও বুঝাবে কেমনে? ওর বুঝানোর জন্য একটা মেথড আছে। ও হলো বিভিন্ন কালার শো করবে। কালার দেখো, ও কালার দেখাবে, অ্যাকচুয়ালি কালার দেখায় না, অ্যাকচুয়ালি কালার চেঞ্জ করে। ঠিক আছে, ধরেন হঠাৎ কমলা কালারের একটা রং ছিল, ওটা দেখবেন যখনই রিঅ্যাকশনটা শেষ হয়ে গেছে তখনই ও কি করবে, কালারটা চেঞ্জ করে হয়তো কমলা থেকে একটু পিঙ্ক কালার হয়ে যায়, এরকম একটা ডিফারেন্ট কালার শো করে। এটাই হলো নির্দেশকের কাজ, যে আপনি নির্দেশক দিতে থাকবেন, দিতে থাকলে অটোমেটিক্যালি একটু পরে দেখবেন কি কালার চেঞ্জ হয়ে গেছে। কালারটা যখনই চেঞ্জ হয় তখনই মানুষ বুঝে নেন যে ও আচ্ছা, তাহলে এটা মানে এখন আমার এক্সপেরিমেন্ট থামাইতে হবে, আর কোনো কাজ নেই। এরপরে আমি যাই করি, এরপরে কি হয়, কালারটা চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা হলো মানে টাইট্রেশনের বেসিক কথা। আচ্ছা, ছোট্ট একটা ভিডিও দেখেন, মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কনিক্যাল ফ্লাক্স কোনগুলোকে বলে জানেন? এই যে এটা দেখছেন, এটা হলো এই যে 25 cm কিউব এসিএল যেটা লেখা, এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স। আর এই যে এটা হলো বুরেট, যেটা দিয়ে সলিউশন ঢালতেছে। এখানে খেয়াল করেন এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে, হ্যাঁ, এখানে 25 cm কিউব এসিএল দেওয়া। হ্যাঁ, এই 20 তার মানে কি, এসিএল এর আয়তনটা কিন্তু আমরা জানি না। আর এইখানে খেয়াল করেন এখানে এক্সএম এইচসিএল আছে, মানে এখানে ঘনমাত্রাটা আমরা জানি না। অ্যাকচুয়ালি টাইট্রেশনে করা হয় কি, ঘনমাত্রা বের করা হয়। এই যে এটা হলো ফেনপথ্যালিন, এটা এটা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। হ্যাঁ, এই যে দেখেন কথাটা কি, কালারলেস ইন অ্যাসিড সলিউশনস বাট গোস পিঙ্ক ইন বেসিক সলিউশন। তার মানে কি, আপনি অ্যাসিডের মধ্যে যদি ফেনপথ্যালিন দ্রবণটা দেন তাহলে সে কোনো কালার শো করবে না। ঠিক আছে, কিন্তু যদি আপনি বেসিক সলিউশন বা ক্ষারীয় দ্রবণে এটা দেন তখন আপনি দেখেন একটা পিঙ্ক কালারের দ্রবণ দেখতে পাবেন। দেখেন এটার মধ্যে অ্যাসিড ছিল, এজন্য ফেনপথ্যালিন অ্যাড করার পরেও কোনো চেঞ্জ হয়নি। এখন এখানে 0.1 এম সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নিছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটার মধ্যে যদি ফেনপথ্যালিন অ্যাড করে তাহলে কি হবে? ও আচ্ছা, ও বুরেটে অ্যাড করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা বুরেটে। দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে, কালার পিঙ্ক কালার হয়ে গেছে। ওরা ওই যে এসএল দ্রবণের মধ্যে এখানে কি অ্যাড করছে বাইরে থেকে, এখানে কিন্তু আচ্ছা এখানে কিন্তু ফেনপথ্যালিন অ্যাড করে না, এখানে হলো এসএল এর মধ্যে ওই যে বুরেট থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছে। তার মানে এসিএল আর সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করতেছে, একটা ক্ষার একটা কি অ্যাসিড, ক্ষার আর অ্যাসিড রিঅ্যাকশন করে লবণ আর পানি উৎপন্ন করবে। ঠিক আছে, দেখছেন কাহিনীটা কি, যে আপনি যখন সলিউশন অ্যাড করবেন বা উপর থেকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছে এখানে একটা কালার আসতেছে, যে রিঅ্যাকশন হয়ে গেছে। এরপর আর এরপর আবার এটা যখন নাড়াইতেছে তখন আবার কি হইতেছে, কালারটা চলে যায়।
মানে মিশার পর কালার চলে যায়। হ্যাঁ হ্যাঁ, কালারটা চলে যেতেছে। এটা আবার আসতেছে কালার। ওই যে উপর থেকে ড্রপ ফেলতেছে সোডিয়াম ও হাইড্রোক্সাইডের আচ্ছা। গুড়ের থেকে, এই জন্য মানে যত ড্রপ ফেলবে ততবার কালার সংকেত থাকবে। এটা খুবই মারাত্মক এক্সপেরিমেন্ট, মানে খুব মানে সতর্ক হয়ে করা লাগে। একটা ফোঁটা যদি কোনো কারণে মানে এক্সেস হয়ে যায়, 1-2 ফোঁটা, তাইলেই দেখা যায় পিএইচ এর চেঞ্জ হয়ে মানে আপনি আর এক্সপেরিমেন্টে বাতিল হয়ে যায়, এরকম হয়। তখন বিশাল ঝামেলা। আচ্ছা, ফেনফথেন ড্রাইভ করে না কেন? কিন্তু আসছে কালার দিকে আসতেই আছে, থামতে হবে তো। হ্যাঁ, এবার দেখছেন কাহিনী কি হয়েছে? এতক্ষণ ধরে কিন্তু আমার ঝাঁকি দেওয়ার পর বা নাড়ানোর পর অটোমেটিক কালারটা চলে যেতেছে, এখন কিন্তু আর কি হইতেছে না, নাড়ানোর পরও কালার যায় না। কালার যাইতেছে না। এটাই হলো এন্ড পয়েন্ট রিঅ্যাকশন। ও ঠিক আছে, এখানে গিয়ে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, মানে রিঅ্যাকশন এখানে থামতে হবে, শেষ। দেখেন এখানে একটা মেজারমেন্ট দিচ্ছি, দেখছেন এখানে 21 এর 22 25 এ উপর থেকে জিরো থেকে শুরু করছিল প্রথমে, খেয়াল করছিলেন এটা? একদম প্রথমে যখন ওরা কাজ শুরু করছে একদম জিরো পর্যন্ত উপরে লেভেলে থাকে জিরো, আর উপরে জিরো থেকে শুরু করে 22 23 নিচে বাড়তে থাকে 100 সিএম কিউব পর্যন্ত থাকে টোটাল। তাহলে জিরো থেকে 25 পর্যন্ত 25 পয়েন্ট সামথিং, 25.24 25.4 সেন্টিমিটার কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড নিউট্রালাইজ করছে। আর পাত্রের মধ্যে কতটুকু HCl ছিল দেখেন তো, এই যে HCl ছিল কত সিএম কিউব? 25 সিএম কিউব। এখানে রেশিও কেমন? HCl এর রেশিও কত? 1। সোডিয়াম হাইড্রোক্সাইডের রেশিও কত থাকে? 1। তার মানে 25 সিএম কিউবের জন্য আমার কতটুকু NaOH লাগছে নিউট্রালাইজ করার জন্য? 25 সিএম কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। বুঝতে পারছেন এটা? এগুলো এই প্র্যাকটিক্যাল দিয়ে করে বের করে। ফেনফথেলিন ফুল আপনার এখনো ঘুম পাইতেছে? এটা বুঝলেও অনেক ইজি হয়ে যাবে। Experiment of phenolphthalein indicator. Phenolphthalein is one of the indicators which is used in the neutralization reaction and it is colorless. In two test tubes, put two equal amounts of phenolphthalein indicator and add distilled water to both of them. What do you observe? The indicator's color doesn't change. Therefore, phenolphthalein is colorless in the neutral medium. আচ্ছা, এই ব্যাপারটা কি বুঝছেন? পানি যখন অ্যাড করছে ফেনফথেলিন কিন্তু নরমালি কোনো কালার শো করতেছে না, তার মানে এটা নিউট্রাল অবস্থায় আছে, মানে নিরপেক্ষ, কোনো রিঅ্যাকশন করতেছে না। এখন যদি আমরা অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে কি চেঞ্জ আসে? Add drops of sodium hydroxide solution to তার মানে আমরা এখন কি অ্যাড করব? এখানে ক্ষার অ্যাড করব। the indicator in the first test tube. What do you observe? দেখছেন বলা ছিল যে ক্ষার যদি অ্যাড করেন ফেনফথেলিনের কালার কি শো করবে? পিঙ্ক কালার শো করবে। তাহলে শো করছে The color of the indicator turns red. রেড বলতেছে পিঙ্ক কালারের মধ্যে। Therefore, the phenolphthalein indicator turns red in the basic medium. Add drops of hydrochloric acid to the indicator
তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি হওয়া উচিত না? কালার কি চেঞ্জ হবে নাকি হবে না? হবে। না HCl এ The হবে। second test tube. What do you observe? ব্যাটার The কোন যে আছে HCl অ্যাসিড এমনি করে ইয়ে করতেছে, হাতের মধ্যে পড়লে বেশি color of the indicator doesn't change. দেখছেন কালার কোনো চেঞ্জ হয় না। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে ফেনফথ্যালিন অ্যাড করলে কালারে কোনো চেঞ্জ আসে চেঞ্জ হবে না। ঠিক আছে, কিন্তু বেসিক মিডিয়ামে করলে তখন কালার Therefore, the basic medium in the first tube. What do you observe? The red color of phenolphthalein turns color. আচ্ছা এটা একটু দেখেন। Add drops of hydrochloric acid to the basic medium. মানে এখন চিন্তা করেন তো ব্যাপারটা কি হবে, যে এটা একটা কালার চেঞ্জ হয়েছে, তার মানে এটা বুঝাইতেছে এটার মধ্যে বেসিক মিডিয়াম আছে বা ক্ষারীয় মাধ্যম আছে, ক্ষার আছে সোজা কথা। এখন ক্ষারের মধ্যে যদি অ্যাসিড অ্যাড করে তাহলে কি উৎপন্ন হবে? লবণ আর পানি উৎপন্ন হবে। তো লবণ আর পানি যদি উৎপন্ন হয় তখন এটা কালারটা বুঝাবে কিভাবে যে এখানে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়েছে। নিউট্রাল রিঅ্যাকশন বুঝার উপায় হলো কোনো কালার থাকবে না। কি বললাম কথাটা? যে কোনো রিঅ্যাকশনে সবসময় নিউট্রাল কিভাবে বোঝা যায়? কোনো কালার শো করবে In the তখন first কালার চেঞ্জ tube, হবে। what do you observe? The red color of phenolphthalein turns কালারলেস হয়ে গেছে আবার আগের মতো। colorless due to the consumption of the base completely during neutralization process with the হচ্ছে আমাদের এটা বুঝতে হবে। তবে এগুলা কেন কালার শো করে এটা আরো যে আমরা একদম অধ্যায় একের মধ্যে যখন পড়ে আসছিলাম ওগুলার সাথে রিলেটেড, যে ইলেকট্রন ট্রান্সফার হয়, ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, এগুলার জন্য আসলে কালার গুলা শো করে। যাই হোক ওগুলাতে যাবো না, ওগুলা লাগবে না আমাদের। তাহলে ইন্ডিকেটরের কাজটা কি আমরা আইডিয়া করতে পারছি না? যে রিঅ্যাকশনে অবস্থা বুঝাই দিবে, রিঅ্যাকশন কোথায় থামবে, কালার চেঞ্জ করবে, এই কথাটা আমরা বুঝছি কিনা। আচ্ছা মজার ব্যাপার, এ কিন্তু খালি কালার শো করে, এ কিন্তু কি রিঅ্যাকশনে পার্টিসিপেট করতেছে? এরা কিন্তু রিঅ্যাকশনে কোনো পার্টিসিপেট করবে না, রিঅ্যাকশনে অংশ নিবে না, খালি কালারটা শো করবে, কালার চেঞ্জ শো করবে, আর কিছু না। ও রিঅ্যাকশনে অংশ নেয় না, ঠিক আছে, বা বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না। এখন খেয়াল করে দেখছেন একটা ব্যাপার, যে এখানে কি কি জিনিস নিয়ে কাজ করা হইতেছে নির্দেশকের সময়? একবার অ্যাসিড আরেকবার ক্ষার, দুইটা টাইপের জিনিস নিয়ে কাজ করতেছে না? আর কোনো কিছু আছে? না। আচ্ছা আগেরটা লেখা হয়েছে না? হ্যালো আচ্ছা তাহলে এখন ক্ষার আর অ্যাসিডের মধ্যে কিন্তু আবার অনেক রকম ভেদ আছে। দুর্বল অ্যাসিড আছে, তীব্র অ্যাসিড আছে, দুর্বল ক্ষার আছে, তীব্র ক্ষার আছে, ঠিক আছে। তাহলে এখন কয় ধরনের কম্বিনেশন পাওয়া সম্ভব? চিন্তা করেন, আমাদের টোটাল 4টা কম্বিনেশন পাওয়া সম্ভব। একটা হলো তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, দুইটাই আমরা ধরে নিতেছি তীব্র না। আচ্ছা প্রথমে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার নিয়ে খুব একটা ঝামেলা নেই। তারপরে ধরলাম যে মৃদু অ্যাসিড, অ্যাসিডটা ধরলাম পাতলা, পাতলা তো নয় আসলে, সম্পূর্ণ বিয়োজিত হবে না। আরেকটা ধরলাম তীব্র ক্ষার, তারপরে ধরি দুইটাই তীব্র, তীব্র অ্যাসিড, আরেকটা হবে তীব্র ক্ষার। আরেকটা হওয়ার সম্ভব কি দুইটাই মৃদু অ্যাসিড, দুইটাই মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড প্লাস মৃদু ক্ষার। তাহলে টোটাল আমরা 4 ধরনের কম্বিনেশন পেতে পারি নির্দেশকের জন্য, বা অ্যাসিড ক্ষারের, সরি অ্যাসিড আর ক্ষারের কয় ধরনের কম্বিনেশন? 4 ধরনের কম্বিনেশন পেলাম। এখন আমাদের কাজ কি হবে, এই যে নির্দেশকগুলো অ্যাড করার পর কি কি ঘটনা ঘটবে সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে নির্দেশকগুলো নিব, ঠিক আছে, সেই নির্দেশক যেমন ফেনফথ্যালিন নিছি, এই নির্দেশকগুলো সবসময় কেমন হতে হবে জানেন? নির্দেশকগুলো সবসময় দুর্বল হতে হবে। কেন দুর্বল হবে? দুর্বল অ্যাসিড ওগুলোও কিন্তু ওই যে ফেনফথ্যালিন, হ্যাঁ, বা এরকম আরো আছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, হ্যাঁ, প্রুশিয়াম ব্লু, অনেক ধরনের ইয়ে আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট যাই নেই, আমাদের এগুলো সবসময় দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার নিতে হবে।
ঠিক আছে? কেন দুর্বল অ্যাসিড কেন দুর্বল ক্ষার নিতে হবে? কারণ যদি কোনো কারণে আমি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার নেই, ওদের বিয়োজনের পরিমাণ কেমন? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে বিয়োজন অনেক বেশি হয় না? বিয়োজিত হয় কি বেশি না? তো তখন দেখা যাবে কি তারা রিঅ্যাকশনের যে অ্যাসিড ক্ষার থাকবে তাদের সাথে রিঅ্যাকশন করে ফেলবে। তখন তো আমি মেইন পারপাস যেটা ওইটা আমি করতে পারবো না। এই জন্য সবসময় এগুলো নেওয়া হবে, নির্দেশকগুলো সবসময় দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার নেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, এটা লিখে রাখেন, pH equal to 7 যদি কোনো একটা দ্রবণে pH যদি 7 থাকে, ওই দ্রবণে নির্দেশক বিয়োজিত হয় না। কি বললাম? ওই দ্রবণে নির্দেশক বিয়োজিত হয় না, মানে নির্দেশক তখন কোনো কালার চেঞ্জ দেখাবে না, কিচ্ছু দেখাবে না। যেমন পানি, এটা বুঝলাম কেমনে? ওই যে আমরা নির্দেশকের মধ্যে পানি অ্যাড করছিলাম আমরা ভিডিওটার মধ্যে, তখন কি কোনো কালার শো করছিল? কেন কালার শো করে নাই? কারণ পানির পিএইচ কত হয়? 7। এই কারণে এটা থেকে আমরা বুঝতে পারি যে পিএইচ 7 এর নির্দেশক বিয়োজিত হয় না। কথাটা কি বুঝা গেছে কিনা? কেন বিয়োজিত হয় না? কারণ এটা তো অনেক দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার। আমরা ওই যে কে এ পড়ে আসছিলাম না, অ্যাসিডের সাম্য ধ্রুবক, ওগুলোর ক্ষেত্রে আমরা বিয়োজন মাত্রা পড়ে আসছিলাম। তো বিয়োজন মাত্রার ক্ষেত্রে কি হয়? যখন দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার হয় তখন তাদের বিয়োজন মাত্রা বা বাফার দ্রবণের সময় তখন বিয়োজন মাত্রা কি হয়? অনেক কম। প্রতি দেখা যায় 1 কোটির মধ্যে একটা বা দুইটা অনুমাত্র বিয়োজিত হয়। তো এত কম অল্প বিয়োজন তো আমাদের দরকার নেই, ওটা আমাদের কোনো ইফেক্ট করবে না। আচ্ছা, আর আমরা কখন বুঝবো যে একটা দ্রবণ বিয়োজিত হয়েছে? কিভাবে বুঝবো বলেন তো? মানে এই নির্দেশকটা বিয়োজিত হয়েছে বুঝবো কিভাবে? কি দেখে? মাত্রই তো দেখছেন, কালার। কালার। হ্যাঁ, নির্দেশ লিখে রাখেন এটা তাও। নির্দেশক বিয়োজিত হয়েছে বোঝার জন্য, বিয়োজিত হয়েছে কিনা তা বোঝা যায় কালার দেখে। কালার চেঞ্জ দেখে, কালার চেঞ্জ মানে আপনার নিউট্রাল কালার থাকতে পারে, তখন এটা দেখবেন হয়তো পিঙ্ক কালারের কিছু একটা হয়ে গেছে। আবার মিথাইল অরেঞ্জ আছে, ওটার মধ্যে আবার অরেঞ্জ কালার শো করে। এখন আমরা এই 4টা ক্যাটাগরি পড়ছি না, 4টা ক্যাটাগরিতে নির্দেশক ইউজ করলে কি হবে সেটা আমরা দেখব। ঠিক আছে? এটাই মেইন জিনিস, আর কিছু না। নেক্সট দিন ক্রিয়েটিভ দেখা দিবেন, আজকে আর দেখা না। তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার। তাহলে আমাকে একটা তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের নাম বলো। একটা তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, ওটা আবার বেশি তীব্র বলে ফেলছেন, ধরলাম HCl ধরুন। হ্যাঁ, আরেকটা মৃদু মৃদু ক্ষারের নাম বলুন। মৃদু ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড কি মৃদু নাকি তীব্র বলেন? মেবি। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র। যারা গ্রুপ 1 এর সাথে হাইড্রোক্সাইড করে বা গ্রুপ 2 এর সাথে, তারা সবসময় তীব্র হয়। ঠিক আছে? কি বলছি বুঝছেন? যারা গ্রুপ 1 বা গ্রুপ 2 এর সাথে হাইড্রোক্সাইড থাকবে বা মেটালের সাথে যদি হাইড্রোক্সাইড থাকে, তখন এগুলো সবসময় কেমন হবে? তীব্র অ্যাসিড হবে বা তীব্র ক্ষার হবে। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা এরকম একটা ধরতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা মৃদু ক্ষার। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুটো যদি রিঅ্যাকশন করে কি উৎপন্ন হবে? NH4Cl plus H2O। আচ্ছা, আমরা H2O টা ম্যান্ডেটরি এখানে না। এখন বলেন তো এটা কি ধরনের লবণ হবে? এটা কি অম্লীয় লবণ হবে নাকি ক্ষারীয় লবণ?
এটা অম্লীয় লবণ। কেন মনে হলো? কারণ অ্যাসিড তীব্র ছিল। বাহ, সাবাস। আশা করিনি এটা। সিরিয়াসলি, হ্যাঁ। এটা এটা কেমনে পারলেন? মানে ভালো লাগলো। জানি না। হ্যাঁ, একদম পারফেক্ট লজিকটাই বলছেন। মানে আমি ভাবতেছিলাম আপনি হয়তো বলবেন অ্যামোনিয়াম ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড। না, এটা মৃদু, যেটা তীব্র থাকে সবসময় লবণটা হয় ওইটা অনুযায়ী। ওই যে এটা মনে হয় যে ইয়েতে আমরা যখন অনুবন্ধী ক্ষার আর অনুবন্ধী অ্যাসিড পড়ছিলাম ওই টপিকের কোন মধ্যে। এক জায়গায় আমি পড়ছিলাম। যাক, ভালো হয়েছে, বলতে পারছেন, ভালো লাগলো। এদের বিক্রিয়ায় এটা তৈরি হয়েছে। তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে আমি আর ব্যাখ্যা লিখলাম না, ঠিক আছে। এটা কি হবে? এটা অম্লীয় লবণ হবে, অম্লীয় লবণ। আমরা এই যে বলতেছিলাম না যে ক্যাটায়ন আয়ন শনাক্তকরণ, ওখানে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম শনাক্তকরণ থাকবে। তাহলে এটা যেহেতু আপনি বুঝছেন এটা অম্লীয়, ঠিক আছে, এটা একটা ভালো দিক। তো এটা একটা অম্লীয় জিনিস। তো এটা অম্লীয় লবণ, ঠিক আছে। কারণটা কি? কারণ হলো এই এখানে অ্যাসিডটা তীব্র ছিল, এখানে অ্যাসিডটা তীব্র, ঠিক আছে। আচ্ছা, এবার চিন্তা করেন তো, যেহেতু অ্যাসিডিক লবণ বলছি বা অম্লীয় লবণ বলছি, তাহলে এটার পিএইচ কত হবে? 7-এর বেশি না কম? চিন্তা করে বলুন, পিএইচটা কেমন হবে? 7-এর কম না বেশি? 7-এর কম। গুড। কম। 7-এর কম, তাহলে পিএইচ হবে লেস দেন 7, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এমন কোনো পিএইচ নেই যে 7-এর চেয়ে বেশি, তাহলে কি আমার ওটা রিঅ্যাকশন করবে? কি মনে হয়? আমি যদি এমন কোনো পিএইচ নেই, যা বা এমন কোন একটা সলিউশন নেই যেটা কিনা আপনার পিএইচ হলো 7-এর বেশি, তাহলে কি সেটা এই এই সলিউশনের মধ্যে রিঅ্যাকশন করবে? কি মনে হয়? না। হ্যাঁ, করবে না। গুড। তাহলে আমাকে এমন নির্দেশক নিতে হবে যার পিএইচ হবে 7-এর কম। 7-এর কম। হ্যাঁ, তাহলে এমন নির্দেশক নিতে হবে যার পিএইচ 7-এর কম, বা 7-এর কম পিএইচ যারা বিয়োজিত, ঠিক আছে, 7-এর চেয়ে কম হবে। তো এরকম দুইটা নির্দেশকের নাম কি? খুবই পপুলার, মিথাইল অরেঞ্জ এন্ড মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, এই দুইটাই কিসের জন্য ইউজ হয়? আমাদের পিএইচ 7 এর জন্য, কম যদি হয় সেক্ষেত্রে ব্যবহার করব। এটা একটু মনেই রাখা লাগবে, মানে মুখস্থর মতো কিছু করার নেই আসলে। আচ্ছা, এখন আরেকটু কষ্ট করতে হবে, সেটা হলো এই দুইটার পিএইচ লেভেলটা মুখস্থ করতে হবে। মিথাইল অরেঞ্জের হলো 3.1 থেকে 4, অনেক ভালো কিন্তু, দেখছেন, মানে অনেক অ্যাসিডিক। 3.1 থেকে 4 মানে কি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। আর এটা হলো 4.1 থেকে 6. মিথাইল রেড, যেটা মিথাইল অরেঞ্জ হলো 3.1 থেকে 4, আর মিথাইল রেড হলো 4.1 থেকে 6. বেশ ভালো একটা রেঞ্জ, ঠিক আছে। তাহলে যখন আমাদেরকে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার দিবে, তখন আমরা কোন ইয়া নিব, নির্দেশক নিব? তখন আমরা নিব মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড, এটা নিব, ঠিক আছে। শেষ এটা, জামশা? হ্যালো, কি আবার ঘুমাই গেছেন? হ্যালো, শেষ। আচ্ছা, কথা শুনতে পেয়েছিলাম। আচ্ছা, 2 নাম্বারে হলো মৃদু অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। এবার দেখি মৃদু অ্যাসিড বলতে পারেন কি? পারবেন? ট্রাই করুন। বাফার দ্রবণে অনেকবার করছেন। হ্যাঁ, CH3
হ্যাঁ, আর তীব্র ক্ষার বলেন তো কি? NaOH দিছেন, দেখো আমাকে গুলি করা। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এখন এখান থেকে কি লবণ উৎপন্ন হবে? ক্ষারীয় লবণ বাহ, হ্যাঁ, কারণ এটা তীব্র। Good. লবণের নাম বলেন। CH3COONA হ্যাঁ, CH3COO, সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, আচ্ছা। এখন এই বিক্রিয়ার তাহলে পিএইচ কত হবে? 7-এর চেয়ে বড় না? 7 হুম। মানে এমন নির্দেশক নিতে হবে যার পিএইচ হলো 7-এর চেয়ে বেশিতে বিয়োজিত হয়। তাহলে এরকম একটা হলো ফেনফথলিন। ও, লিখছি ফেনলফ, খুবই অদ্ভুত একটা, মানে এটা আমি ফেনলফথেলিন, ফেনলফথেলিন। ফেনফথলিন, ফেনফথলিন, আচ্ছা। তো এটার পিএইচ কত? এটার পিএইচ হলো 8 to 10 পিএইচ, এই রেঞ্জের মধ্যে থাকে। কি PATNLO কি? হ্যাঁ, ফেনফথলিন বানানটা, N এর পরে কেটে L আচ্ছা দাঁড়ান হ্যাঁ দাঁড়ান, আমি একটু মানে এটার ইয়েটা ফেনল, আহারে আমি ভুল লিখছি, সরি। ফেনল, ফেনল থালিন, নেই পিএইচ, ফেনল ফার্স্টে, হ্যাঁ, ফেনল, তারপর পিএইচ হুম। টিএইচ এএল পিআইএন। ঠিক আছে, কত কালার রে ভাই রে ভাই। এটা হলো 8.2 থেকে 8 থেকে, সরি 8 থেকে 10। ওকে, তাহলে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার নিলে তাহলে আমরা কি নিব? ফেনলফথলিন নিয়ে নিব। তারপর আমরা চলে যাই 3 নম্বরে। 3 নম্বরে হলো তীব্র অ্যাসিড নিব, এটার সাথে আমরা নিব তীব্র ক্ষার। তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের উদাহরণ বলুন। হুম, HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে যে লবণটা উৎপন্ন হবে এটা হবে সোডিয়াম ক্লোরাইড লবণ। এটা কি নিউট্রাল না? ঠিক আছে, এটা কিন্তু যেহেতু দুইটাই তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে এটা হবে নিউট্রাল। ওকে, এবার বুঝেন অবস্থাটা কি হয়। আহ, যে এখানে পিএইচ কত শো করবে? যেহেতু নিউট্রাল হয়ে গেছে, পিএইচ শো করবে 7। তাহলে আমি যদি এখানে নরমালি দেই কোনো কিছু, কোনো নির্দেশক দেই, তাহলে এরা কি কোনো কালার শো করবে? না তাহলে এখন কি করব? এখন এটার জন্য যেটা করতে হয়, ওই যে আমরা ওই টাইট্রেশন দেখতেছিলাম না, টাইট্রেশনে কি করা হইতেছিল, উপর থেকে ফোটায় ফোটায় অ্যাসিড দ্রবণ যোগ করা হইতেছিল। ও সরি, আমাদের ছিল HCl, ওটার উপর থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হইতেছিল, মানে আমরা এখন যে রিঅ্যাকশনটা লিখছি ওইটাই। এখন চিন্তা করেন HCl যদি, সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বেশি ফেলা হয়, মানে ধরেন নিউট্রাল সলিউশন চলে আসলো, তারপরে আরো বেশি এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো, তাহলে ওইখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কি হবে? বেড়ে যাবে না? ধরেন 25 সেন্টিমিটার কিউবের জন্য 25 সেন্টিমিটার দিয়েছেন, দেওয়ার পর আপনি চিন্তা করলেন না আমি একটু বাড়াই দিই, আপনি কি করলেন 2-3 ফোঁটা বা 1-2 ফোঁটা এক্সট্রা কি দিলেন,
সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলেন, তখন ওই দ্রবণটা কেমন সলিউশন হয়ে যাবে? একটা ক্ষারীয় সলিউশন হয়ে যাবে নাকি? অথবা আমি যদি উপর থেকে HCl অ্যাড করতে থাকতাম, তাহলে ওটা কি সলিউশন হয়ে যেত? অ্যাসিডিক সলিউশন বা অম্লীয় দ্রবণ হয়ে যেত। ঠিক আছে, সো যখন আমাদের নিউট্রাল হয়ে যাবে তখন আমরা কি করব? জোর করে আর 1-2 ফোঁটা এক্সট্রা অ্যাড করব। ঠিক আছে, করার পর ওটা রেঞ্জ কত হবে? যদি আমি অ্যাসিড দেই তখন দেখা যায় পিএইচ এর পরিমাণ, পিএইচ এর ভ্যালুটা, ঠিক আছে, 7 থেকে কমে 3 হয়ে যায়। আর যদি আমরা, এটা হলো অ্যাসিডের ক্ষেত্রে, আর যদি বেস নেই তখন দেখা যায় পিএইচ এর মানটা হয়ে যায় 10 এর কাছাকাছি। তাহলে রেঞ্জ কত হয়ে যেতেছে আমার? এটা 3 থেকে পিএইচ এর রেঞ্জ হয়ে যেতেছে 10 পর্যন্ত। বুঝতে পারছি কথা? সো এটার ক্ষেত্রে আর 1-2 ফোঁটা যদি আমি অ্যাড করি কোন একটা দ্রবণের মধ্যে, আয়তনে কি খুব বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ হয়? হয় না। তাহলে এই জন্য এখানে আমরা খেয়াল করে দেখেন, আমরা একটু আগে মানে 3 থেকে 10 এর মধ্যে যারা যারা আছে সব আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে 3 থেকে 10 কারা কারা আছে? ফেনফথ্যালিন হলো 8 to 10, ফেনফথ্যালিন অ্যাড করতে পারবো। তারপরে মিথাইল অরেঞ্জ হলো 4.1 থেকে 6.2, সরি, মিথাইল অরেঞ্জ হলো 3.1 থেকে 4, মিথাইল রেড হলো 4.1 থেকে 6.2। তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাড করতে পারবো, মিথাইল রেড অ্যাড করতে পারবো, ফেনফথ্যালিন অ্যাড করতে পারবো, 3টা অ্যাড করতে পারবো। তাহলে আমরা এখানে টোটাল কয়টা জিনিস অ্যাড করতে পারতেছি এক্ষেত্রে? মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ and phenolphthalein। ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি? আর লাস্টেরটা হয় নাই তোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, তারা হয়ে গেল। Listen. আর লাস্টে আমাদের একটা বাকি আছে, মৃদু অ্যাসিড প্লাস মৃদু ক্ষার। এখন মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষারের উদাহরণ কি? CH3COOH প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই দুটো যদি রিঅ্যাকশন করে কি উৎপন্ন হবে? CH3COONH4, এটা উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যামোনিয়াম ইথানয়েড, এটার নাম কি? অ্যামোনিয়াম ইথানয়েড। তাহলে এটাও কি? যেহেতু দুইটাই মৃদু, সো আমাদের এটা কেমন হবে? অবশ্যই নিউট্রাল হবে। সো এই লবণটা হবে নিউট্রাল একটা লবণ। তাহলে নিউট্রাল যদি হয় এটার পিএইচ কত হবে? 7। ঠিক আছে, হ্যালো, হ্যালো, এটার P to 7 হবে। হ্যাঁ এটার পিএইচ 7 হবে। সো এখন আপনি আগের বারের মতো কি 1-2 ফোঁটা যদি অ্যাসিড অ্যাড করেন তাহলে কি কোনো লাভ হবে এখানে? চিন্তা করেন তো। না। কেন? উত্তর ঠিক হয়েছে, কিন্তু কেন? আগে ডিফারেন্স হবে না। আগেরটা আয়তনের কোনো ডিফারেন্স হয় না তেমন, কিন্তু আপনি যদি অ্যাড করেন সেক্ষেত্রে ওটা অ্যাসিডিক হবে অথবা ক্ষারীয় হবে। কিন্তু এবার দেখেন
মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষার মিশ্রণ, মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষার খুব বেশি বিয়োজিত হয়? আপনাকে দেখা যাবে বিয়োজিত করতে গেলে অনেক বেশি মৃদু অ্যাসিড, অনেক বেশি মৃদু ক্ষার অ্যাড করা লাগবে। তার মানে এখানে 1-2 ফোঁটা অ্যাড করলে হবে না, দেখা যাবে 10 সিএম কিউব বা 20 সিএম কিউব এক্সট্রা আরো অ্যাড করতে হইতেছে। তখন কি হবে, টোটাল পাত্রের আয়তন বেড়ে ওই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমার বেশি পরিমাণে এই মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার অ্যাড করা লাগবে না, তাহলে আয়তন কি হবে, অনেক বেশি বেড়ে যাবে না? ধরেন কনিক্যাল ফ্লাক্সে আপনার কত কত ছিল, 25 সেন্টিমিটার কিউব আগেই ছিল, ওটার মধ্যে আমি আরো এক্সট্রা কত অ্যাড করছিলাম, আরো 25 সেন্টিমিটার কিউব অ্যাড করছি, তাহলে 50 সেন্টিমিটার কিউব। এখন যদি আপনি আরো বেশি অ্যাড করেন, আরো বেশি আপনি কি করলেন, নিউট্রাল হওয়ার পরেও আরো বেশি অ্যাসিড অ্যাড করা শুরু করলেন, তখন কি দেখবেন যে ধরেন ফ্লাক্সটা ছিল মনে করেন যে 50 সেন্টিমিটার কিউব বা 75 সেন্টিমিটার কিউব, তখন দেখবেন আরো যদি 20 সেন্টিমিটার কিউব অ্যাড করেন তাহলে কি হবে, 50 প্লাস 20 70 সেন্টিমিটার কিউব, অনেক বেশি পরিমাণে আপনি দ্রবণ অ্যাড করে ফেলতেছেন। সো এটাতে আলটিমেটলি কি হবে, আপনার দ্রবণের আয়তন বেড়ে যাবে। সো আয়তন বাড়াটা আমাদের কখনোই এই টাইট্রেশনের মেইন টার্গেট থাকে না, আয়তনটা যাতে ফিক্স থাকে, আয়তন যদি একটা নির্দিষ্ট অনুপাতে থাকে এটা মেইনটেইন করতে হয়, আয়তন বাড়ানো যাবে না। তার মানে এইখানে আপনি কোনো লাভ নাই, এখানে কোনো অ্যাসিড অ্যাসিড বা কোনো নির্দেশক আপনি ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, কোনো নির্দেশক ব্যবহার হবে না, বুঝতে পারছেন? আনুষা, ক্লিয়ার হচ্ছে এটা? হ্যালো, ক্লিয়ার হচ্ছে আনুষা? কথা শুনতেছি না আসলে। হ্যাঁ, আচ্ছা, জুমে প্রবলেম হচ্ছে। হ্যাঁ ওটাই। আচ্ছা, অক্সালিক অ্যাসিডের সংকেত বলতে পারবেন? অক্সালিক অ্যাসিড আনোয়িক না? অক্সালিক অ্যাসিড ইথানিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হলো আপনার হ্যাঁ। ইথানিক অ্যাসিড। আচ্ছা, এটা হলো এই যে এটা একটা আর একটার উপর দাঁড়ায় থাকে, সি ডাবল এস সি ডাবল এস, কো এন্ড কো, কোকো, কোকো হলো অক্সালিক অ্যাসিড, কো এন্ড কো, এটা হলো অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অক্সালিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, বলেন তো অক্সালিক অ্যাসিড কি তীব্র ক্ষার নাকি মৃদু ক্ষার? সরি সরি, তীব্র অম্ল না মৃদু অম্ল? সরি, মৃদু। হ্যাঁ এটা মৃদু একটা অম্ল, ঠিক আছে? এখন এটার সাথে ক্ষার অ্যাড করছি, এটা কেমন ক্ষার, তীব্র ক্ষার, তাহলে কি উৎপন্ন হবে বলেন তো, একটু বলতে পারেন কিনা? ক্ষার। হুম, ক্ষার উৎপন্ন হবে। হ্যাঁ নামটা কি হবে, মানে যৌগটা কি লিখবো? ক্ষার তো উৎপন্ন হবে না, মানে ক্ষারীয় লবণ আর কি। কি হবে পার্সন? হ্যালো, ছেন। বুঝিনি। Hello? আচ্ছা আমি লিখে দিই, হ্যাঁ সি ডাবল এন এ, সি ডাবল এন এ, কণা কণা, ঠিক না? এটা প্লাস, আর এখানে H2 হবে, সি ডাবল এন এ সি ডাবল এন। আচ্ছা, তাহলে এখানে একটা
সরি ক্ষারীয় লবণ উৎপন্ন হবে, ঠিক আছে, যেহেতু এখানে তীব্র ক্ষার হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এবার বলেন তো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? মৃদু অম্ল আর তীব্র ক্ষার, এই যে এটার মধ্যে পড়ছে না, মৃদু অ্যাসিড প্লাস তীব্র ক্ষারের মধ্যে। আর মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা কোন নির্দেশক ইউজ করছিলাম? ফেনপথ্যালিন। বুঝতে পারছেন? তাহলে এখানে আমাকে যদি বলে টাইট্রেশনের জন্য এখানে কোন নির্দেশক উপযোগী, তখন আপনাকে কোনটার কথা বলতে হবে? ফেনপথ্যালিনের কথাটা বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি মনে হয় আবার একটা লিঙ্ক দিই, হ্যাঁ, কথা কিছু বুঝছি।